কোর্টে যাওয়ার পথে কিছু গুন্ডা গীতার ওপর হামলা করে এবং গুন্ডাগুলোর মধ্যে একজন গীতাকে প্রচণ্ড জোরে গীতার পেটে লাথি মারে এবং যার ফলে তার বেবি নষ্ট হয়ে যায়। গীতাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার দেখে গীতাকে চেক আপ করার পরে বলে যে গীতার বেবি নষ্ট হয়েছে। তখন গীতা ভেঙে পড়ে এবং এই খবর অগ্নিজিৎ মুখার্জি সবাই জানতে পারার সময় গীতাকে দোষারোপ করে এবং গীতা ও স্বস্তিকের সম্পর্কের মধ্যে ভাঙল সৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক করুন। গীতা যখন রেডি হয়ে কোর্টের জন্য বার হতে যাবে তখনই সেখানে স্বস্তিক এসে পৌঁছায়। স্বস্তিক গীতাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। তখন গীতা বলে ওঠে, ভারে আমায় কোর্টে যেতে হবে না, সেদিন অসুস্থ হয়ে যাওয়ার কারণে জজ সাহেব তো অন্য একটা ডেট দিলেন এবং এই ডেটে গিয়ে আমাকে কিছু কাগজ জমা দিতে হবে। সেদিন অসুস্থ না হলে সেদিন কি কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই বলে গীতা যখনই সেখান থেকে যেতে যাবে স্বস্তিক তাকে আটকে দেয়, বলে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ। তখন স্বস্তিক গীতাকে ধরে বলে, এরপর থেকে তোমাকে আর কোর্টে যেতে হবে না, আজ থেকে তুমি বাড়ির বাইরে এক পাও রাখবে না। তখন গীতা একটু মজা করে বলে, একদম মজা করবেন না, একে তো আপনার বাবা অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে আমি হিমশিম হয়ে যাচ্ছি এবং তার উপরে এসে তার ছেলে জুটলো একেবারে দোষারোপ। এই বলে গীতা বলে, ছাড়ুন তো আমি তাড়াতাড়ি কোর্টে যাব। তখন স্বস্তিক বলে ওঠে, তুমি কত দূরেই বা যাবে, আমাকে ছেড়ে তুমি বেশি দূরে যেতেই পারবেন। এই বরটা যখন আসে তোমার আশেপাশেই থাকবে। এবং তখনই তাদের মধ্যে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয় এবং একটা রোমান্টিক মুহূর্তের মধ্যে তারা কিস করতে যাবে। সেই মুমেন্টেই এসে পৌঁছয় অগ্নিজিৎ মুখার্জি, রাকা এবং বাড়ির বাকি সদস্যরা। এবং তখনই দুজনে একটু লজ্জিত হয়ে পড়ে এবং তখন অগ্নিজিৎ মুখার্জি একটু গলা খাকারি দিয়ে বলে ওঠে যে একদম রাস্কেল ছেলে। এই বলে স্বস্তিককে সাইডে সরিয়ে দেয় এবং সে গীতার সাথে দেখা করে এবং কথা বলে। তখন অগ্নিজিৎ মুখার্জি গীতার সাথে বলে যে এরা কি বলছে, এরা বলছে নাকি তুমি কোর্টে যাচ্ছ। এবং তখনই অগ্নিজিৎ মুখার্জি খেয়াল করে যে গীতা অলরেডি আদালতের পোশাক পরে নিয়েছে এবং তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে যে তুমি অলরেডি আদালতের পোশাক পরেই নিয়েছো। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে ওঠে, না তোমাকে কোর্টে যাওয়া হবে না, এই অবস্থায় তোমার কোর্টে যেতে হবে না, দরকার হলে তোমার কেসের জন্য আমি আমার জুনিয়রদের পাঠিয়ে দেবো, সেই কেসটি লড়বে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে, গীতা বলে ওঠে, না এটা কখনোই হতে পারে না, আমাকেই যেতে হবে, আমাকে গিয়ে কয়েকটা ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং জাস্ট আধা ঘন্টার ব্যাপার। তখন অগ্নিজিৎ মুখার্জি রাজি হয়ে যায়। সে জানে সে গীতা নাছোড়বান্দা, সে কখনোই তাকে আটকাতে পারবে না। সে তখন বলে যে তুমি যখন শুনবে না তাহলে তুমি যাও, কিন্তু আমার গাড়ি নিয়ে যেতে হবে, আমার গাড়ি যখন যাবে একদম শো করে চলে যাবে, একদম কোনো ঝাঁকুনি হবে না। তখন গীতা বুঝতে পারে যে তার উপায় নেই, তখন অগ্নিজিৎ মুখার্জির গাড়ি নিয়েই বার হয়। এবং অন্যদিকে দেখা যায় অধরা সিনহা তো বুঝতে পারে যে গিনি তার বোনের ক্ষতি করতে লেগেছে এবং তারা বুঝে যায় যে তারা গিনির নাম ভাঙিয়ে কাজ করতে পারবে এবং তারা যদি কোনোভাবে ফেঁসে যায় তখন গিনিকে সামনে এগিয়ে গিনিকে ফাঁসিয়ে দেবে। এই বুঝে তারা গুণটা ফিট করে এবং তারা ঠিক করে যে রাস্তায় যখন গীতা আদালতের জন্য বের হবে তখনই তাদের পিছু নেবে গুন্ডা এবং তারা গীতাকে অ্যাক্সিডেন্ট করবে, ধাক্কা মারবে এবং এর ফলে যখন গীতা আহত হবে বা কোনো কিছু হবে, গাড়ি থেকে নামবে, তখনই তাদের ওপর হামলা করবে এবং তার গীতার পেটে আঘাত করবে এবং এর ফলে তার বেবি নষ্ট হয়ে যাবে। এবং যখন হসপিটালে পৌঁছে যাবে, যখন ডাক্তার বলবে যে তার বেবি নষ্ট হয়ে গেছে, তখন তার দায়ভার অগ্নিজিৎ মুখার্জি এবং তার মুখার্জি পরিবার সবাই গীতার উপর দেবে। তখন বলবে যে গীতাকে বারবার বারণ করা সত্ত্বেও সে আদালতে গিয়েছে এবং এর ফলে তার কোর্টে যাওয়া বন্ধ হয়ে যাবে, হয় কোর্টে যাওয়া বন্ধ হয়ে যাবে এবং নয়তো তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং এতে গিনি কাজটাও মিটে যাবে। এবং অধরা বুঝতে পারে যে যদি কোনোভাবে এই প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে গীতা আর কোর্টে আসতে পারবে না এবং পড়শির কেসটাও সে লড়তে পারবে না। এবং তখন প্ল্যানিং মতো দেখা যায় যে মুখার্জি বাড়ির সামনেই কিছু গুন্ডা অপেক্ষা করছে গীতার জন্য, যে গীতা কখন গাড়ি নিয়ে বার হবে। এবং সেই মুহূর্তে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির গাড়ি নিয়ে গীতা বার হচ্ছে এবং সাথে ড্রাইভারও আছে। এবং তখন যখন গীতা কোর্টের উদ্দেশ্যে রওনা হয় তখন তাদের পিছু করতে শুরু করে ওই গুন্ডাগুলো এবং কিছুটা দূরে যাওয়ার পরেই দেখা যায় যে তারা ইচ্ছে করে গাড়িটির সাথে ধাক্কা মারে এবং এর ফলে গীতা নিচে নেমে আসলে গীতাকে এর ওপর হামলা করে ছুরি দিয়ে এবং তার পেটে প্রচণ্ড জোরে এক লাথি মারে একটা গুন্ডা এবং এর ফলে তার গীতা
পেটের প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সেখান থেকে দেখা যায় যে গুন্ডাগুলো সেখান থেকে চলে গেছে। এরপর ড্রাইভার গীতাকে নিয়ে হসপিটালে চলে যায় এবং হসপিটালে ডাক্তারবাবু দেখে কিছুক্ষণ পরে জানায় যে গীতার বেবি নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে তো গীতার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, সে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে সে কতটা ভুল করেছে কোর্টের উদ্দেশ্যে বার হওয়ার জন্য। সে বুঝতে পারে যে অগ্নিজিৎ মুখার্জির কথা শুনলে সে আর এই ভুলটা হতো না, তার এত বড় ক্ষতি হতো না। অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি যখন এই খবর জানতে পারে তখন সে রাগে বুম হয়ে যায়। সে গীতাকে দোষারোপ করতে শুরু করে। সে বলে আমি বারবার বারণ করা সত্ত্বেও সে শুনিনি, সে নিজের মতোই কোর্টে যাওয়ার কথা শুনেছে। আমি বারবার বারণ করেছি তাও সত্ত্বেও। স্বস্তিকও ভেঙে পড়ে। এরপর দেখা যায় যে স্বস্তিক গীতার সাথে এসে দেখা করছে এবং তখন স্বস্তিকও বলে গীতাকে দোষারোপ করতে শুরু করে। গীতাকে বলে যে আমি বারবার বলেছিলাম যে তোমাকে কোর্টে যেতে হবে না, কিন্তু তুমি কারোর কথাই শোনোনি, এমনকি তোমার শ্বশুরমশাই অগ্নিজিৎ বাবুরও কথা শোনানি। এবার কি হলো, আমাদের বেবিটাই তো নষ্ট হয়ে গেল। তুমি শুধু নিজের জেদটাই বজায় রাখো, এরপর থেকে তুমি আর আমার বাড়িতে থাকবে না, মুখার্জি বাড়ি থেকে তোমার আর কোনো জায়গা নেই। এবার থেকে তুমি আর আমি আলাদা। স্বস্তিক আর গীতা এবার আর কখনোই এক হবে না। অন্যদিকে এই খবরটা যখন গিনি জানতে পারে তখন তো সে মহা খুশিতে সে আনন্দ মেতে ওঠে। সে বুঝতে পারে তাদের প্ল্যান সফল হয়েছে এবং গীতা ও স্বস্তিকের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়েছে, ফাটল ধরেছে এবং সে বুঝতে পারে মুখার্জি বাড়ি এবার আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হতে চলেছে। এবং তখনই অগ্নিজিৎ মুখার্জিকে গিনি ফোন করে, বলে আমার টাকাটা তো এবার পাঠান, নাহলে কিন্তু এবার আপনাদের সবাইকে কোর্টে তুলব।